মনোময়বাবু রেগে গিয়ে হঠাৎই বলে উঠল, ছেলে মানুষই করো না তনু। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমরা এই বাড়ির অতিথি। এই বাড়ির কোনো কিছুর উপর আমাদের কোনো অধিকার নেই। এরকম বলার কারণ কি? তাহলে কি মনোনয়বাবু কোনো কিছু গোপন করছে, নাকি অন্য কিছু আছে এর মধ্যে? আজকের গল্প অভিশপ্ত ডায়েরি, প্রথম পর্ব। কম্পিউটারের দিকে তাকিয়ে অনেকক্ষণ ধরে কাজ করার পর হাঁপিয়ে উঠেছিলাম। একটু রিল্যাক্স হওয়ার জন্য চেয়ারে হেলান দেওয়ার সাথে সাথে প্যান্টের পকেটে রাখা মোবাইলটা বেজে উঠল। কলটা রিসিভ করে বললাম, বল, কি খবর তোর? অনেকদিন পর ফোন করলি তুই। আমার খবর ভালোই। এখন অফিসে খুব প্রেসার চলছে রে, তাই তোকে আর সময় করে কল করতে পারছিলাম না। এখন একটু ফ্রি আছি, তাই ভাবলাম তোর একটু খবর নি। আমিও কয়েকদিন আগে অফিসের কাজে বেশ বিজি ছিলাম। এখন কাজের চাপটা একটু কম। তাহলে তো বলতে হয় তোকে আমি একেবারে রাইট টাইমে কল করেছি। আমার কাছে তোর জন্য একটা প্রস্তাব আছে। আমি একটু অবাক হয়ে বললাম, প্রস্তাব? কিসের প্রস্তাব? আমার বন্ধুবর একটু হেসে নিয়ে বলল, এখন বলবো না, তোকে রাতে কল করে সব বলবো। ওকে, তাই হবে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে উঠে আমি এবং আমার সহধর্মিণী তনিমা, যাকে আমি তনু বলে ডাকি, রওনা দিলাম কোচবিহারের উদ্দেশ্যে। গাড়ি যতক্ষণে গন্তব্যস্থলে পৌঁছচ্ছে ততক্ষণ কিছু কথা শ্রোতাদের বলে রাখা ভালো। প্রথমেই আপনাদের সাথে আমার পরিচয়টা সেরে ফেলি। আমি মনোময় বাগচি। একটা প্রাইভেট ব্যাংকে এখন আমি কর্মরত। 2 বছর হয়ে গেল তনুর সাথে আমার বৈবাহিক সম্পর্কটা ভালোই কাটছে। আমার কলেজের বন্ধু অখিলেশের প্রস্তাবেই আমাদের কোচবিহারে আসা। ওই দিন এই অখিলেশই আমায় ফোন করে এখানে আসার কথা বলে। মূলত দুটো কারণ। প্রথমত, ওদের কোচবিহারের বাড়িটা একজন হোটেল মালিক কিনে নিচ্ছেন। 5-6 বছর হয়ে গেল বাড়িটা ওদের পরিবারের কোনো লোক থাকে না, শুধু দুজন কেয়ারটেকার ছাড়া। সবাই হয় বিয়ে করে, না হলে চাকরি সূত্রে দেশের বিভিন্ন জায়গায় বাস করে। শুধু অখিলেশ দেশের বাইরে ইউএসএতে সেটেল। এখন সেই বাড়ির বেশ কিছু ফার্নিচার কয়েকজনের কাছে বেচে দেওয়া হয়। সেটা তদারকি করার দায়িত্ব অখিলেশ আমাকেই দিয়েছে। ওর মতে এই মুহূর্তে আমি নাকি ওর সবথেকে কাছের বিশ্বস্ত লোক। পরিবারের লোকজন এই সময় কাউকে পাওয়া যাবে না। সবাই সম্পত্তির ভাগ বুঝে নিয়ে দায়িত্ব থেকে সরে পড়েছে। ওর দাদা ঠাকুরের আঁকা বেশ কিছু ছবি আছে, যেগুলো আপাতত আমার কাছে আমার বাড়িতে থাকবে। পরে অখিলেশ দেশে ফিরলে আমার থেকে সেগুলো চেয়ে নেবে। আর দ্বিতীয় কারণটা হলো, না, সেটা ও আমায় বলেনি। ওটা নাকি আমাদের জন্য সারপ্রাইজ, যেটা আগামীকাল আমার আর তনুর 3 বছরের ম্যারেজ অ্যানিভার্সারির গিফট। আর সেই গিফটটাকে নিয়ে তনু ভীষণ এক্সাইটেড রয়েছে। এখন সে গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্যটাকে উপভোগ করছে। আমি অবশ্য তনুকে একটা সারপ্রাইজ দেব, যেটা সে গাড়ি থেকে নেমে দেখতে পাবে। অবশ্য সারপ্রাইজের কথাটা সে কিছুই জানে না। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে সামনে ঘুরতেই তনু যা দেখলো, তাতে সে এতটাই অবাক হয়েছিল যে বেশ কিছুক্ষণ ওর মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছিল না। কারণ ওর সামনে এখন দাঁড়িয়ে আছে একটা পুরনো জমিদার বাড়ি। তনুর বরাবরই এই ধরনের বাড়ির প্রতি একটা আকর্ষণ কাজ করে। আর এই আকর্ষণের জোরেই সে বেশ কিছু জমিদার বাড়িতে ঘুরতেও গেছে। তবে কখনো সেসব জায়গায় থাকার সুযোগ পায়নি। কিন্তু এই প্রথম এরকম একটা জমিদার বাড়িতে থাকার সুযোগ পেয়ে সে ভীষণ বিস্মিত হয়ে যায়। আমি যখন ওকে বললাম আমার তরফ থেকে সারপ্রাইজটা কেমন লাগলো, ওই সময় তনু যেভাবে আমার দিকে তাকিয়েছিল,
তার সেই মুখ আমি কখনো ভুলব না। কোচবিহারে অখিলেশের এই বাড়িটা বাংলার জমিদার বাড়ির আদলে তৈরি। তবে জমিদার বাড়ি বলতে যা বোঝায়, এই বাড়িটা সেরকম বড় না হলে খুব ছোটও নয়। আমি অবশ্য কলেজে পড়াকালীন দুবার অখিলেশের সাথে এই বাড়িটায় ঘুরে গেছি। দুবারই এসেছিলাম দুর্গাপূজার সময়। আর সব জমিদার বাড়ির মতো এই বাড়িতে দুর্গাপুজো না হলেও ওই সময় অখিলেশ ও তার ভাই বোনেদের সাথে বেশ মজাই করেছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি রেস্ট নিলেও তনু পুরো বাড়িটা ঘুরে দেখেছে হাতে একটা ডিএসএলআর নিয়ে। সন্ধেবেলায় চা খাওয়ার সময় ডিএসএলআরে তোলা এই বাড়ির প্রত্যেকটা ফটো সে আমায় দেখাচ্ছিল, এবং সবকটাই অসাধারণভাবে তোলা হয়েছে। তনু বরাবরই ফটো খুব ভালোই তোলে, যেটা আমার দ্বারা কোনো কালে সম্ভব হয়ে ওঠেনি। ফটোগুলো দেখতে দেখতে তনু হঠাৎই উঠে গিয়ে দরজার পাশে রাখা টেবিল থেকে একটা জিনিস নিয়ে এসে আমার দিকে এগিয়ে দিল। তখন সেটা দেখে আমার মনে হলো ওটা লাল রঙের কভার করা বইয়ের মতো কিছু একটা হবে। আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম, এটা কি, কোথা থেকে পেলে? সে আমার হাতে জিনিসটা ধরিয়ে দিয়ে বলল, তুমি নিজেই দেখো। আমি সেটা হাতে নিয়ে তার পাতাগুলো উল্টাতেই বুঝলাম এটা খুব পুরনো একটা ডায়েরি, যার প্রতিটা পাতা পুরনো বইয়ের পাতার মতো হলদেটে হয়ে গেছে। এই ডায়েরিটা যে সালে লেখা হয়েছে সেটা শুধুমাত্র পাতাতেই লেখা আছে 1912 সাল, আর কোথাও কোনো তারিখ লেখা নেই। লেখাগুলো মাঝে মধ্যে শুরু হয়েছে, তবে কিছু পাতার পর আর কোনো লেখা নেই। কোথাও এই ডায়েরির মালিকের নামও লেখা নেই। এবার আমি তনুর দিকে তাকিয়ে বললাম, তুমি এই ডায়েরি কোথা থেকে পেলে? দেখলাম সে ভীষণ উৎসুক হয়ে আছে কথাগুলো বলার জন্য। সে বলল, দুপুরে যখন এই বাড়িটা ঘুরে দেখছিলাম তখন তিনতলার ডান দিকের একটি কোণের ঘরে এই ডায়েরিটাকে পাই। ঘরের মধ্যে বিশেষ কিছু ছিল না, একটা খাট, একটা আলমারি, একটা টেবিল যার উপরে কিছু বই রাখা ছিল, আর একটা চেয়ার। ঘরে ঢুকেই আমার চোখে পড়ল সেই টেবিলের একটা ড্রয়ার অর্ধেক খোলা। সেটা আমি বন্ধ করতে গিয়েই সেখানেই এই ডায়েরিটাকে পাই। প্রথমে বুঝতে পারিনি এটা একটা ডায়েরি, পরে কৌতূহলবশত সেটা হাতে নিয়ে খুলতেই বুঝতে পারলাম। সবই তো বুঝলাম, কিন্তু তোমার এই ডায়েরিটা নিয়ে আসা একদম উচিত হয়নি। তনু ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, কেন, আমি কি কলসি ভর্তি মোহর নিয়ে এসেছি যে তুমি এরকমভাবে বলছো? কোথায় ভাবলাম ডায়েরিটা পেয়ে তুমি একটু উৎসাহ দেখাবে, তারপর দুজনে মিলে ডায়েরিটা পড়তাম। তা না, তুমি উচিত অনুচিতের কথা বলছো। ছেলে মানুষই করো না তনু, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমরা এই বাড়ির অতিথি। এই বাড়ির কোনো কিছুর উপর আমাদের কোনো অধিকার নেই। তাই এই ডায়েরিটা যেখান থেকে নিয়ে এসেছো এখানে রেখে দিয়ে আসবে। এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। তনু এবার একটু বিরক্ত হয়েই বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, কাল সকালেই আমি রেখে দিয়ে আসব। আজকের থেকে বন্ধুরা আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করেছি, অভিশপ্ত ডায়েরি। এটা 6টা কি 7টা ভাগে ভাগ করা হয়েছে। আগামী দিনেও এই গল্পের খণ্ড আপনারা পাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, সাথে আমাদের গল্পধ্বনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।